সুন্দর জীবন মানেই সুস্থ জীবন, আর এই জীবনকে সুস্থ সুন্দর রাখতে গেলে সবার আগে যেটা জরুরি, আমাদের স্বাস্থ্য পরিষেবা কতটা সুন্দর এবং সুস্থ আছে। আজকে আমাদের বিকাশের গতির এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব পশ্চিম জেলার যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে, পাশাপাশি আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে এই অনুষ্ঠানে যারা স্টুডিওতে বিশেষজ্ঞরা আলোচনা উপস্থিত রয়েছেন, আমার একেবারেই ডান পাশে রয়েছেন শঙ্কর চক্রবর্তী স্যার, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের যিনি সিএমও রয়েছেন। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের এই বিকাশের গতি অনুষ্ঠানে। এরপরেই রয়েছেন আমাদের আরও একজন বিশেষজ্ঞ, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান গোস্বামী। স্যার, অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। সুন্দর স্বাস্থ্য নিয়ে যখন কথা বলবো, তখন স্বাস্থ্য পরিষেবাটা আমরা আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিবিপি হাসপাতাল দিয়েই শুরু করি। প্রথমেই বিধান স্যারের কাছে চলে যাব। স্যার, আমরা যখনই বলি আমাদের সুন্দর জীবন মানেই একটা সুস্থ জীবন, তো এই সুস্থ জীবনটা সবার আগেই যখন চিকিৎসা পরিষেবাটা নিয়ে শুরু হয়, আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিবিপি যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের যে মুহূর্তের পরিষেবা রয়েছে, সেই পরিষেবাটা কি রয়েছে একটু যদি শুরুতেই বলেন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ত্রিপুরা রাজ্যের বৃহত্তম হসপিটাল এবং এখানে বিভিন্ন ধরনের যে বিভাগগুলি আছে, মেডিসিন, সার্জারি, গাইনি, যে শিশু বিশেষজ্ঞ, তাছাড়া এখন সুপার স্পেশালিটিও আছে, সবাই মিলিয়ে প্রায় 27টার মতো ডিপার্টমেন্ট আছে। তো আমরা সারা রাজ্যের এখানে বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকি। সকাল 9টা থেকে 4:30 অবধি বিভিন্ন ওপিডিগুলি চলে, ইভেন সুপার স্পেশালিটি ওপিডিগুলি। ওপিডিগুলোর যাতে লাইন দীর্ঘ না হয়, এজন্য আমরা অনলাইন রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা করেছি, যারা অনলাইন রেজিস্ট্রেশন করে এখানে আসতে পারেন। আর সব ধরনের যে সমস্ত ইনভেস্টিগেশন যে কোনো ধরনের দরকার, এগুলি সব কিছুই আমাদের এখানে হয়। যেগুলি আমাদের এখানে হয় না বা কোনো কারণে রিয়েজেন্ট বা কোনো কিছুর প্রবলেম থাকে, ওগুলোর জন্য আমরা একটা বেসরকারি একটা সংস্থার সঙ্গে প্যাক্ট করে রেখেছি, যাতে পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে যদি কোনো কিছু আমাদের এখানে অ্যাভেলেবল না থাকে বা খুব উন্নত মানের কোনো একটা, যেগুলি আমরা ইউজুয়ালি কিছুদিন আগেও বাইরে থেকে পেশেন্টদের করিয়ে আনতে হতো এবং তাদের হিউজ খরচা বহন করতে হতো, এটা বন্ধ করার জন্য আমরা একটা বেসরকারি সংস্থার সাথে মৌস্বাক্ষর করেছি এবং ওদেরকে আমাদের এখানে আমরা জায়গাও প্রোভাইড করেছি। তো যে কোনো ধরনের ইনভেস্টিগেশন এগুলি আমরা এখান থেকে করাতে পারি। যেই উদ্দেশ্য নিয়ে আমরা পেশেন্টদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, এটা হচ্ছে ক্যাশলেস, মানে পেশেন্ট যাতে কোনো অবস্থায় একটা পয়সাও নিজের পকেট থেকে হাসপাতালে খরচা করতে না হয়। এজন্যে যে সমস্ত প্রধানমন্ত্রী যে ABPMGY এবং যারা ABPMGY এর আন্ডারে কাভার না, তাদের জন্য CMJY, এই সমস্ত কার্ড সবগুলো আমাদের এখানে চলে এবং টোটালি যে জিনিসটা আছে এটাকে আমরা ক্যাশলেস করছি এবং ক্যাশলেস ইনফ্যাক্ট চলছেও। যারা কোনো কারণে কোনো মেডিসিন কিনে নিয়ে থাকেন, ওদেরকে আমরা রিএম্বার্সমেন্টেরও ব্যবস্থা করে দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা হাসপাতালের সাফ সাফাইয়ের প্রতি খুব দৃষ্টি রাখছি। আমাদের এখানে হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটি আছে, ওইটা আমরা প্রতি মাসে একদিন বসে পর্যালোচনা করার পর ওই অনুযায়ী যে সমস্ত জায়গায় যে সমস্ত ব্যবস্থা নিতে হয়, তো এগুলি আমরা নিই। আমরা যে সমস্ত হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে জড়িত যে সমস্ত কর্মচারীরা আছেন, তাদেরকে বলে দিয়েছি এবং আমরা বিভিন্ন সময় ভিজিট করি, ইভেন রাতের মধ্যেও আমরা যাই, গিয়ে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। কোনো জায়গায় যে সমস্ত প্রবলেম দেখা হয়, সেটা ওয়ান স্পট আমরা করে দিই। স্যার, আপনি যে এই যে 27টা উইংসের কথা বলছেন, তার মধ্যে শিশুদের জন্য উইংস রয়েছে, মায়েদের জন্য, গর্ভবতী মায়েদের জন্য উইংস রয়েছে। সেখানে একটা সময় তো ছিল যে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের শুরু থেকে এখানে যখন প্রসূতি বিভাগের জন্য নতুন করে চালু হয়েছে, সেই সময় থেকে আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে প্রসূতি বিভাগ এবং শিশুদের ক্ষেত্রে কি ধরনের নতুন সংযোজন হয়েছে? অ্যাকচুয়ালি প্রথম যখন জিবি হসপিটাল ছিল, ওইখানে না গাইনি ডিপার্টমেন্ট ছিল, মানে প্রসূতি বিভাগ ছিল না, শিশুদের কোনো ডিপার্টমেন্ট ছিল। 2005-এ যখন মেডিকেল কলেজ হয়, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে রূপান্তরিত হয় জিবি হসপিটাল, ওই সময় ওই দুইটা ডিপার্টমেন্ট, প্রসূতি এবং শিশু রোগের যে দুটো ডিপার্টমেন্ট, ওইখানে ইন্ট্রোডাকশন করা হয়।
তারপর থেকে আমরা এখানে শিশু বিভাগ বলতে গেলে এখানে পিআইসিইউ, এনআইসিইউ এবং এআইসিইউ, মানে 3 ধরনের। একদম ছোট বাচ্চাদের জন্য আইসিইউর ব্যবস্থা আছে, সব ধরনের সুযোগ সুবিধা আছে ওইখানে। তাছাড়া তারপরে একটু বড় বাচ্চাদের জন্য এখানে আইসিইউর ব্যবস্থা করা আছে, এবং এটা ওয়ান অফ দি মানে মোস্ট সফিস্টিকেটেড সেন্টার। তাছাড়া আমরা বাচ্চাদের যদি কোনো ধরনের রোগ হয় যেটা এখানে হচ্ছে না, এটার জন্য আমি আগেই বলেছি ইনভেস্টিগেশনের আমরা ব্যবস্থা করে রেখেছি, এবং আমাদের এখানে টেলিমেডিসিনেরও ব্যবস্থা আছে। আমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দিল্লির সাথে আমাদের একটা মৌ আছে। যদি কোনো বাচ্চা মনে হয় কোনো ক্রিটিক্যাল রোগে, তো হঠাৎ করে নিয়ে গেলে এখানে অনেক সময় মানে সবাই বুঝতে পারেন না যে এটা কোথায় যাবেন, কোন ডিপার্টমেন্টে যাবেন, কি দেখাবেন। তো প্রথমে আমরা ওইখানের যে সমস্ত কনসালটেন্ট আছেন বা যে সমস্ত চিকিৎসকেরা আছেন ওদের সাথে টেলিকনফারেন্স করি। ওইখানে পেশেন্ট থাকে, ওদের রিলেটিভ থাকে এবং আমাদের চিকিৎসকেরা থাকেন। থাকার পর ওইখানে আলোচনা করে তারপর আমরা ওদেরকে, যদি এখানে চিকিৎসা হয়ে যায় এখানেই হয়ে যায়, যদি না হয় তাহলে আমরা ওদের সাথে কথা বলে রেফার করে দিই। আর অবস অ্যান্ড গাইনি বা প্রসূতি যে বিভাগ আছে এটা আমাদের 24 পেডিয়াট্রিক্সও আমাদের 24x7 চলে। যখন ওপিডি চলে তখন চলে। যে কোনো বাচ্চাকে নিয়ে আপনার নর্মাল ইমার্জেন্সিতে যাবার কোনো দরকার নেই, আপনি একদম সোজাসুজি চলে যেতে পারেন পেডিয়াট্রিক্স ওয়ার্ডে। ওখানে 24 আওয়ার্স স্পেশালিস্ট ডক্টররা আছেন। সিমিলারলি গাইনিতে বা প্রসূতি বিভাগেও এখানে আমরা কোনো মানে নর্মাল ওপিডিতে আপনি না গিয়েও আপনি যখনই কোনো সেটা প্রসবের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আপনি যখন যাবেন তখন সরাসরি আপনি চলে যাবেন সেই ডিপার্টমেন্টে। ওইখানেই আছেন 24x7 স্পেশালিস্ট ডক্টর দ্বারা কভার করা হয়। কোনো কল সিস্টেম জিবি হসপিটালে এই মুহূর্তে নেই, কারণ আমরা কল সিস্টেমটা বাতিল করে দিয়ে শুধু এক্সেপশনাল কেসে আমরা কল সিস্টেম রেখেছি। বাকি সময়টা 24x7 স্পেশালিস্ট ডক্টররাও এখানে মজুদ থাকেন এবং পরিষেবা দিয়ে থাকেন। আচ্ছা স্যার, আপনার কাছে যাব। কিছুক্ষণ আগেই স্যার বলছিলেন যে বিভিন্ন স্কিম চালু রয়েছে জিবি হাসপাতালে। এই পশ্চিম জেলার চিফ মেডিকেল অফিসার হিসেবে কি ধরনের স্কিম রয়েছে এই গোটা পশ্চিম জেলার যে হেলথ আমাদের সেক্টরটা রয়েছে, কি ধরনের স্কিম সাধারণ মানুষ এই মুহূর্তে পাচ্ছে যদি একটু বলেন। দেখুন, আমাদের যে পশ্চিম জেলা নয়, শুধু সারা ত্রিপুরা রাজ্যে অনেকগুলি হেলথ রিলেটেড স্কিম আছে, যেগুলি সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম, যেগুলিতে আমরা কাজ করি। সেটা শুধু পশ্চিম জেলা নয়, ত্রিপুরার যে 8টি জেলা সব জেলাতে সমানভাবেই লাগু হয়। যেমন মায়েদের জন্য আছে, শিশুদের জন্য আছে আরসিএস একটা প্রোগ্রাম, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ যে প্রোগ্রামটা, সেখানে আমরা ধরুন যারা প্রেগনেন্ট মাদার আছেন ওনাদের যে প্রেগনেন্সি পিরিয়ডটাতে কতগুলি চেক আপের প্রয়োজন হয়, সেই চেক আপগুলির একটা স্কিম। এবং সেটা আমাদের যে আশাকর্মীরা আছেন ওনারা বাড়ি বাড়ি গিয়ে ওনাদেরকে নিয়ে কমপক্ষে 4টা ভিজিট করান। তারপরে প্রেগনেন্সি পিরিয়ডে আপনারা জানেন 2টো টিটেনাস টক্সিড দিতে হয়, ইমিউনাইজেশন করতে হয়। সেই ইমিউনাইজেশনটা করার জন্য মায়েদেরকে আমাদের আশাকর্মীরা সঙ্গ দেন, মায়েদেরকে নিয়ে আসেন ক্লিনিকে, ওনাদের রেজিস্ট্রেশন করান, ভ্যাকসিনেশনগুলি দেওয়ান। যাদের আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট সাপ্লিমেন্টেশন প্রয়োজন বা ক্যালসিয়াম ট্যাবলেটের সাপ্লিমেন্টেশন প্রয়োজন, এগুলি দেওয়া হয়। সেটা একটা স্কিম। তারপরে ডিউরিং ডেলিভারি, যখন ডেলিভারির সময় হবে তখন আশাকর্মীরা ওনাদেরকে সঙ্গে নিয়ে যান। ইনস্টিটিউশনাল ডেলিভারি মানে হসপিটালগুলিতে যাতে ডেলিভারিটা হয়, সেফ ডেলিভারি যাতে হয়, মা এবং বাচ্চা দুজনেই যাতে ডেলিভারিতে কোনো অসুবিধার সম্মুখীন না হন, যাতে দুজনেই সুস্থ সবল থাকেন পোস্ট ডেলিভারি, সেগুলির এনশিওর করা হয় ওই প্রোগ্রাম, একটা প্রোগ্রামের মধ্যেই। তারপরে ডেলিভারির পরেও আপ টু 42 ডেজ আমাদের আশাকর্মীরা যতক্ষণ হসপিটালে থাকবে তো থাকবেই, এরপরে বাড়ি গিয়েও এসবিএনসি বলে আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে বাড়ি গিয়েও 42 ডেজ পর্যন্ত ওই ছোটো বাচ্চাটার খোঁজখবর নেয়, মায়ের খোঁজখবর নেয়। এগুলি নিয়ে কোনো ধরনের অসুবিধা হলে সেগুলি নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে সেখানে যোগাযোগ করে ওনাদের দেওয়া হয়। এবার এর মধ্যে ইনসেন্টিভ পায়। হ্যাঁ, ইনসেন্টিভ আছে, সব প্রত্যেকটা কাজের জন্যই আছে। আমাদের আশা অলমোস্ট প্রায় 50 ধরনের কাজের জন্য, 50 রকমের কাজের জন্য ইনসেন্টিভ পায় ওরা। বেসিক্যালি ওরা তো একটা ফিক্সড অ্যামাউন্ট পায় 1000 টাকা করে। এছাড়া একটা অ্যাসিউর্ড ইনসেন্টিভ আপনার এনএইচএম থেকে পায়, সেটা হলো 2150 টাকা। তো এই দুটো তো আছে। ইন এডিশন যেটা আমি বললাম যে প্রায় 50টা কাজকর্ম আছে যেগুলিতে ওনারা বিভিন্ন অ্যামাউন্টে ইনসেন্টিভ পেয়ে থাকেন। তো সেই অ্যামাউন্টটা ধরুন
এই যে বললাম চারটা, স্যার এই যে 50টা কাজ বললেন সেটা কি মা আর শিশুকে কেন্দ্র করে? না 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 না, আরো অনেকগুলি প্রোগ্রাম আছে। সরি, আমি যেটা বলতে চাইছিলাম, আপনি বললেন যে কি কি স্কিম আছে, এই স্কিমগুলি কিন্তু অনেক, এটা জাস্ট শুরু একটা বললাম, মা শিশু, সেখানে আছে এন্টিনেটাল চেক আপ, ইমিউনাইজেশন, তারপরে আছে আপনার ম্যালেরিয়া কন্ট্রোল, আচ্ছা, টিউবারকুলোসিস কন্ট্রোল, লেপ্রোসি কন্ট্রোল, তারপরে নন কমিউনিকেবল ডিজিজের সঙ্গে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজগুলি সম্পর্কে, এইভাবে প্রায় 13টা স্কিমে আমরা কাজ করি, যেগুলি ন্যাশনাল লেভেলে এমনিতেই করা আছে। এই ছাড়াও ডে টু ডে আরও অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যেগুলি আমাদের রেগুলার করতে হয়। স্যার এই আপনি যেহেতু বিভিন্ন স্কিমের মধ্যে বলছিলেন যে এই যে ম্যালেরিয়া আছে, একটা সময় ত্রিপুরা রাজ্য ম্যালেরিয়া প্রবণ অঞ্চল হিসেবেই জাতীয় মানচিত্রে পরিচিত ছিল, ঠিক তেমনি টিউবারকুলোসিস বা টিবি নিয়েও একটা মানুষের মধ্যে একটা, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের সাফল্যটা কোথায় টিবি এবং এই ম্যালেরিয়া? দেখুন, ম্যালেরিয়া 2023-এর পরে থেকে অনেক অনেক কমে গেছে। প্রতি বছর ম্যালেরিয়া একটা তো সিজন থাকে, তো সেই সিজনটার সময়ে দু একটা কেস যে হচ্ছে না তা নয়, দু একটা কেস কোথাও কোথাও হচ্ছে, তবে সংখ্যায় খুবই কম। অনেক রাজ্যে আরও কমে গেছে, আমাদের এখানে এক দুটো কেস এখনও আছে, কিন্তু 2023-এর পরে একেবারে ড্রাস্টিক্যালি কমে গেছে, অলমোস্ট নেই বললেই চলে। তারপর এটা একটা ভেক্টর বর্ন ডিজিজ, এনবিসিবিডির আন্ডারে আসে, ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম যেটা, সেখানে সেটার মধ্যে আসে। তারপরে যেটা বললেন টিউবারকুলোসিস, আপনারা জানেন টিউবারকুলোসিস ব্যাপারে একটা প্রোগ্রাম চলছে, যে ইরাডিকেশন প্রোগ্রাম, সেখানে একটা প্রোগ্রাম আছে যে টিবি মুক্ত ভারত। তো সেখানে আমরা স্টেট লেভেলে একটা প্রোগ্রাম চলছে, সেটা হলো টিবি মুক্ত পঞ্চায়েত। আচ্ছা, তো সেটা পঞ্চায়েতকে যদি আমরা টিবি মুক্ত করতে পারি, তখনই গিয়ে ভারতবর্ষ টিবি মুক্ত হয়ে যাবে। তো সেই কাজটা আমরা এই কাজটা না না, ন্যাশনাল স্কিমটাকে আমরা আরও মাইক্রো লেভেলে করে দিয়েছি, স্টেট আরও মাইক্রো লেভেলে, আরও গ্রাসরুট লেভেলে করে দিয়েছে। তো তখনই তো হবে যখন পঞ্চায়েত সব একদম প্রতিটি মানুষ যে টিবি মুক্ত হবে, তখনই তো আমরা বলতে পারবো যে টিবি মুক্ত ভারত, আদারওয়াইজ তো বলা যাবে না। তো সেই জিনিসটাই গ্রাসরুট থেকে যে কাজটা উঠে আসবে, এক্স্যাক্টলি, তো সেটাই টিবি মুক্ত পঞ্চায়েত। সেখানে আমাদের সাফল্য যথেষ্ট, আমরা অনেক স্টেটের তুলনায় ভালো। আপনারা জেনে খুশি হবেন, কিছুদিন আগেও আমাদের স্টেট এটার জন্য পুরস্কার পেয়েছে, এবং আমাদের পশ্চিম জেলাও খুব একটা ভালো অবস্থানে আছে। এগুলি অনেকগুলি প্যারামিটারের উপরে আমরা কাজগুলি দেখি। এছাড়া প্রায় সব দিনই দেখবেন কোথাও না কোথাও কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তিত্বরা টিবি পেশেন্টকে অ্যাডপ্ট করে নিচ্ছে, যেটাকে বলা হয় নিক্ষয় মিত্র। ওনাদের যে ওষুধপত্র তো গভর্নমেন্ট থেকে ফ্রি দিচ্ছে, ডায়াগনস্টিক এইডসগুলিও গভর্নমেন্ট থেকে ফ্রি, সমস্ত কিছু যেটাই হোক, একটা স্পুটাম টেস্ট করলেও ফ্রি হবে, এক্সরে করলেও ফ্রি হবে, অন্যগুলি করলেও ফ্রি হবে। ইন এডিশন ওনাদের একটা ফুড বাস্কেট দেওয়া হয়। তারপরে এটার জন্য অনেকেই অ্যাডপ্ট করে নেন, এককালীন 3000 টাকা দিয়ে একজনকে অ্যাডপ্ট করলেন। তো সেই টাকাটা দিয়ে এই যে বললেন অ্যাডপশন প্রসেসটা যদি আমাদের দর্শকদের জন্য বলেন, কিভাবে, ধরুন আমি চাইছি একজন টিবি পেশেন্টকে, এই যে বললেন যেটা অ্যাডপশন করে নিচ্ছে, কিভাবে করব, আমি কোথায় যোগাযোগ করব? দেখুন, এটা একদম সিম্পল। আমাদের যে টিউবারকুলোসিস অফিসার, ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার একজন থাকেন, ওনাকে ডিটিও বলা হয়, সব ডিস্ট্রিক্টেই আছেন। সিএমও অফিসে যোগাযোগ করলেই হবে। এছাড়া একদম সহজ পদ্ধতি, উনি ইন্টেরিয়র কোনো জায়গাতে আছেন ডিস্ট্রিক্টের, উনি সিএমও অফিসে যোগাযোগ করারও দরকার নেই। ওনার যে নিকটবর্তী যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেগুলি আছে, অথবা আমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি, যেগুলিকে আমরা এখন বলি আয়ুষ্মান আরোগ্য মন্দির, আম যেটাকে বলা হয়, আয়ুষ্মান আরোগ্য মন্দির, সেখানে যে সিএইচওরা আছেন বা এমপিডাব্লিউরা আছেন, ওনাদের সঙ্গে কথা বললেও হবে। তো উনি আরামসেই নিক্ষয় মিত্র হিসাবে নিজেকে তুলে ধরতে পারবেন, এবং ওনার যে কন্ট্রিবিউশন এই নিক্ষয় মিত্র হিসেবে কাজ করার জন্য, সেটা খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন। এবং এটার জন্য একটা সার্টিফিকেটও দেওয়া হয়, এটা একদম সেন্টার থেকে দেওয়া হয়, ধন্যবাদ জ্ঞাপনমূলকই সার্টিফিকেট। এটা অনেকেরই আছে। আমরা যখন শুরু হয়েছিল, আমি নিজেও করেছি, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারও করেছিলেন। প্রথম প্রোগ্রামটা হয়েছিল সিপাহীজলা ডিস্ট্রিক্টের,
বিশালগড়ে প্রথম দিন যে প্রোগ্রামটা। এরপরে বিভিন্ন মাননীয় মন্ত্রীরা, মাননীয় বিধায়করা, আমাদের অফিসাররা, বিভিন্ন আইএস অফিসার, টিসিএস অফিসাররা ওনারা করছেন, আমাদের স্বাস্থ্য দপ্তরের অনেক অফিসাররা করেছেন, এবং আমাদের চিকিৎসকদের বিভিন্ন সংগঠন যেমন আইএমের অনেকেই করেছেন, আমাদের অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের অনেকে করেছেন, এভাবে হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশন, আয়ুর্বেদিক ডক্টরসদের অ্যাসোসিয়েশন, আসলে মানে আপনার ডেন্টাল, কথা সবাই। ধরে যদি বলি যে মানে এই স্বাস্থ্য পরিষেবাটাকে সুন্দর করতে শুধুমাত্র প্রশাসন বা স্বাস্থ্য পরিষেবা নয়, সাধারণ মানুষ আপনারাও কিন্তু এগিয়ে আসতে পারেন। খুব সুন্দর একটা স্কিমের কথা বললেন যে টিবি পেশেন্টদের কিভাবে আমরা সাধারণরাও অ্যাডপশন প্রসেসের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পারি। স্যার, এবারে আপনার কাছে যাব একটু। স্যার, খুব সুন্দর সুন্দর স্কিমের কথা বলছিলেন। আপনি বলছিলেন যে জিবি হাসপাতালে 27টা উইংসে সেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে জিবি হাসপাতালের তো সুপার স্পেশালিটিও একটা বিরাট ভূমিকা রয়েছে। এই সুপার স্পেশালিটির মধ্যে কি কি উইংস রয়েছে এবং কিভাবে কাজ করছে যদি একটু বলেন। এই মুহূর্তে সুপার স্পেশালিটি, নটা সুপার স্পেশালিটি চলছে। এর মধ্যে ইউরোলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, এটা দুটো মেডিকেল সার্জিক্যাল ব্রাঞ্চ, দেন নিউরোলজি, নিউরোসার্জারি, দেন সিটিবিএস, কার্ডিওলজি, দেন ইনভেনশন অ্যান্ড রেডিওলজি। এবং রিসেন্টলি 1 জানুয়ারি থেকে আমরা ক্লিনিক্যাল হিমাটোলজি, আচ্ছা, হেপাটোলজি যেটা লিভার রিলেটেড ডিজিজ, ক্লিনিক্যাল হিমাটোলজি যাদের ব্লাড টাড রিলেটেড রোগ এই সমস্ত, এবং কার্ডিয়াক অ্যানাস্থেসিওলজি, এই তিনটে নতুন ব্রাঞ্চ আমরা শুরু করছি। এটা 1 জানুয়ারি থেকে উদ্বোধন হয়ে যাবে, অলরেডি নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে। 1 জানুয়ারি থেকে এই তিনটে হয়ে গেলে আমাদের টোটাল 12টা হয়ে যাবে। তারপরও আরও অনেকগুলো, যে যখন যখন মানে স্পেশালিস্টরা আসছেন সুপার স্পেশালিটা, অনেকে আছেন বাইরে পড়াশোনা করছেন, অনেকে বাইরে থেকে আসতে চেয়েছেন, ওদেরকে নিয়েও কথাবার্তা চলছে যাতে ভবিষ্যতে আরও এটার ব্যাপ্তিটা বাড়ানো যায়। আরেকটা জিনিস আমরা যেটা করছি, অনেক সময় আমরা দেখি পত্রপত্রিকায় বা মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকে যে একটা ডিপার্টমেন্ট থেকে হয়তো আমি মেডিসিনে ভর্তি হয়েছি, আমার একটা কল ছিল সার্জারিতে, তো সার্জারিতে কল অ্যাটেন্ড করা হয়নি। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা অ্যাপ উদ্বোধন করেছেন। আচ্ছা, তো আমরা এই অ্যাপটা শুরু করতে যাচ্ছি, কিছু টেকনিক্যাল কারণে কিছু লেট হয়ে গেছে, তো এটা আমরা এর মধ্যেই উদ্বোধন করতে যাচ্ছি। এটার মাধ্যমে যখন আপনার কেউ কল দিল, যেমন আমি মেডিসিনে ভর্তি, তো সার্জারির একটা কল দিল, সঙ্গে সঙ্গে অনলাইনে যিনি চিকিৎসক, যিনি মেডিকেল অফিসার বা যিনি কনসালটেন্ট বা ফ্যাকাল্টি আছেন, ওনার কাছে মেসেজ পৌঁছে যাবে, এবং ওইটার সঙ্গে সঙ্গে এইচওডি এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দুজনের কাছেও যাবে। কোনো কারণে একই টাইমে সবার রিলেটেড জায়গাগুলোতে এবং পৌঁছে গেল। কখন আপনি সেই কলটা পেয়েছেন, আপনি কখন অ্যাটেন্ড করেছেন, কিভাবে, অল ডিটেলস অ্যাভেলেবল, টোটাল ডিটেইলসটা চলে যাবে এবং অ্যাপসে। এটা মানে পেশেন্টদের স্বার্থের কথা বিবেচনা করে এটা করা হয়েছে, এবং এটা খুব সুন্দর একটা জিনিস। সেকেন্ড জিনিস আরেকটা হচ্ছে, এর মধ্যেই আমরা একটা এবং অনেকেই এই অ্যাপসটা চালু হলে বোধহয় রোগী এবং চিকিৎসকের মধ্যে যেটা কমিউনিকেশন গ্যাপ আজকাল প্রায় দেখা যায়, দূরত্ব যেটা, ওটা কমে যাবে। অনেক সময় হয় যে আমরা খাতায় লিখে দিয়ে দিই, হয়তো চিকিৎসক বেরিয়ে গেছেন, উনি কলটা রিসিভই করলেন না বা জানতেন না, ওই সময় মানে আর ওই চান্সটা থাকবে না। এবং এটা অফ দ্য ইয়েও করা যাবে, ইন্টারনেটও করা যাবে। আপনার যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে, তবুও আপনি মেসেজটা পেয়ে যাবেন এসএমএস এর মাধ্যমে SMS পেয়ে এর যাবো, মাধ্যমে। যেটা হোয়াটসঅ্যাপে না গেলেও এসএমএস এ পেয়ে যাবেন আপনি, সিস্টেম ওইভাবেই করা আছে। সেকেন্ড আরেকটা জিনিস আমরা করছি, আমরা দেখি যে অনেক দূর দূরান্ত থেকে রোগীরা জিবি হাসপাতালে আসেন, কিন্তু এসে ওরা খুঁজে পান না যে কোথায় কার্ডিওলজি, ওদের কাছে কার্ডিওলজি, ইভেন আমরাও যদি মানে এখানে না থাকতাম তো আমাদের পক্ষেও একটা, কারণ জিবি একটা বিশাল একটা পরিসর তো হয়ে গেছে। এর মধ্যেই আমরা একটা মে আই হেল্প ইউ ডেস্ক আমাদের আগেও চলছিল, কিছু ত্রুটির জন্য আমরা এটা বন্ধ রেখেছিলাম, এটাকে আমরা আবার রিনোভেশন করাচ্ছি, এবং ওইখানে সব ধরনের ব্যবস্থা যা থাকবে। আপনি ওইখানে গিয়ে যদি জিজ্ঞেস করেন আমার পেশেন্টটা কোথায় আছে, কোথায় খুঁজে পাবো, ওইখানে লোক থাকবে, দেখে আপনাকে বলে দেবে যে কোন বিল্ডিংয়ে কোথায় গেলে যাবে। সাথে সাথে আমরা ওইখানে আরও লোক রাখার চেষ্টা করছি, যারা অনেক আছেন, অনেক সময় বিল্ডিং বুঝতে পারেন না, লেখা বুঝতে পারেন না, তো ওদেরকে যাতে সাহায্য করবেন। আরেকটা খবর আপনারা দেখবেন যে প্রায় সময়ই দেখা যায় যে জিবি হসপিটালে গিয়ে ট্রলি, হুইল চেয়ার এগুলি পাওয়া যায় না। এজন্য আমরা এমার্জেন্সিতে ঢোকার ঠিক সামনেই একটা ট্রলি আর ইয়ের ব্যবস্থা করেছি। কোনো পেশেন্ট গিয়ে ওইখানে দাঁড়ালে আমাদের যে স্টাফরা আছেন ওরাই ওইখান থেকে পেশেন্টকে ট্রলি এবং হুইল চেয়ার যদি জরুরি হয় ওটা দিয়ে সহায়তা করবেন। জিবি হসপিটালে অ্যাকচুয়ালি অনেক চাপ। আমাদের যে 2টো সিটি মেশিন আছে, একটা এমআরআই মেশিন আছে, কিন্তু এত পেশেন্টের চাপ থাকে যার ফলে লং কিউ তৈরি হয়। যেমন অনেকের 1 মাস 1.5 মাস টাইম লেগে যায় ইয়ে পেতে। এটার কথা ভাবনা চিন্তা করে এখন দপ্তরের তরফ থেকে আমাদের চেষ্টা চলছে, এবং এটা
ফাইনাল স্টেজে আছে, টেন্ডার হচ্ছে। আমরা আরও এমআরআই মেশিন, আরও আলট্রাসোনোগ্রাফি মেশিন এবং সিটি স্ক্যান মেশিন সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে বসাবো, এবং এটার অনেক কাজ এগিয়ে গেছে। এবং এটা হয়ে গেলে মানে আরও অনেকে যারা ডেট সহজে পান না, বাইরে যেতে হয়, ওই জিনিসটা স্যার অনেক আপনি সময় কমে বলছিলেন যাবে। যে এই মুহূর্তে দাঁড়িয়ে 9টার মতো উইংস চলছে সুপার স্পেশালিটি, এবং জানুয়ারির দিকে আমরা প্রায় 12টার মতো উইংস চালু হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে যে কার্ডিয়াক যে উইংস আছে সেটা তো মোটামুটি বেশ কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্যে মানুষ ধরুন যে অপারেশনগুলোর জন্য বাইরে যেত, এখন যেতে হয় না, গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে করতে পারছে। পাশাপাশি আমরা রিসেন্ট দেখলাম কিডনি ট্রান্সপ্লান্টে, যেটা সৃজার সঙ্গে সম্ভবত মৌ রয়েছে, এটায় কতটা সাকসেস রয়েছে একটু যদি বলেন। আজকে অবধি আমাদের এখানে 5টা কিডনি ট্রান্সপ্লান্ট কেস হয়েছে, এবং ডোনার মানে যিনি দিয়েছেন এবং যিনি নিয়েছেন রিসিপিয়েন্ট, তারা সকলেই সুস্থ আছেন এবং খুব ভালোভাবেই সব কিছু নর্মাল জীবনে ফিরে গেছেন ওরা। এখন আমাদের কাছে আরও কিছুটা মানে আরও রিকোয়েস্ট আছে, আরও লং কিউ আছে, কিন্তু আপনারা জানেন যে ট্রান্সপ্লান্ট একটা মানে বিরাট আরেকটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে, আমাদের এখানে যে ট্রান্সপ্লান্টগুলি হচ্ছে এগুলি সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। পেশেন্টের একটি পয়সাও খরচা করতে হয় না, মানে ইনভেস্টিগেশন নিয়ে থাকা থেকে নিয়ে সব কিছু ট্রান্সপ্লান্ট পুরো খরচটাই সরকার বহন করছেন, স্বাস্থ্য দপ্তর বহন করছে। তো এটা একটা বাইরে গেলে অ্যাটলিস্ট 30-40 লাখ এমনিতেই খরচা হয়ে যায়, তো ওই টাকাটা ওরা সেভ করতে পারছেন। এখনও আমাদের কাছে অনেকগুলো লং কিউতে আছে, কিন্তু আপনারা জানেন যে ট্রান্সপ্লান্টেশন একটা জটিল অনেক আইনগত কারণ আছে। যেমন আমাদের হতে হবে যে ডোনার আপনার রিলেশনের মধ্যে হতে হবে, রিলেটিভসের মধ্যে, তাছাড়া ম্যাচিং হতে হবে। তো অনেকে ভাবেন যে আমি তো একজনকে নিয়ে আসছি, কেন এখন ট্রান্সপ্লান্টেশন হবে না, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে একটু সময় লাগে। তো ওইগুলি আমরা ওয়ার্ক আপ করছি, হয়তো কিছুদিনের মধ্যে আপনারা আরও ভালো খবর শুনতে পারবেন, হয়তো আমরা আরও 2-4টা ট্রান্সপ্লান্ট করতে পারবো আশা রাখছি। এগুলো কি সবার জন্য নাকি নির্দিষ্ট কোনো অংশের মানুষের জন্য, ধরুন বিপিএল এপিএল ক্যাটাগরি নিশ্চিত করা রয়েছে? এটা যে কোনো কেউ করাতে পারেন, যদি উনি ফিট এবং আমাদের ক্রাইটেরিয়াতে পড়েন তো উনি করাতে পারবেন। আচ্ছা, মানে এই যে সরকার যে খরচটা বহন করছে ট্রান্সপ্লান্টের, সেটা নির্দিষ্ট কোনো বিপিএল ক্যাটাগরি বা কারোর জন্য না, প্রত্যেকের জন্যই সমান? প্রত্যেকের জন্যই সমান, এখন অবধি সবার জন্যই উন্মুক্ত আছে। আচ্ছা স্যার, আপনার কাছে আসবো, আপনার কাছে যাবো আরও। এই যে স্যার বলছিলেন যে ধরনের এই যে যেমন কিডনি ট্রান্সপ্লান্টের জন্য সরকার পুরোপুরিভাবে মানে খরচটা বহন করছে, বিভিন্ন স্কিমের মধ্যে আমরা একটা সারা জাগানো স্কিমের নাম শুনি, আয়ুষ্মান কার্ড, যেটা সেটা কতটা সফল এই মুহূর্তে পশ্চিম জেলায় মানুষ কতটা তার সুবিধা পাচ্ছে? দেখুন, এটা আমি বলবো ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা বিরাট আশীর্বাদ। মানুষের স্বাস্থ্য সংক্রান্ত খরচা, সেটা স্বাস্থ্য ব্যবস্থা যেমন দিন দিন উন্নত হচ্ছে, মেডিকেল সায়েন্স যখন খুব অ্যাডভান্সলি, খুব দ্রুত, র্যাপিডলি প্রোগ্রেস হচ্ছে, আমরা সাধারণ পালস ধরে চিকিৎসা পদ্ধতি যেটা আমরা শুরু করেছিলাম, পালস টেম্পারেচার দেখে চিকিৎসা, সেটা আজকে রোবোটিক সার্জারি পর্যন্ত গিয়ে পৌঁছেছে, এআই যুক্ত হয়েছে, অনেক অ্যাডভান্স, অনেক 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 অ্যাডভান্স হয়ে গেছে। সাথে সাথে একটা জিনিসও হয়েছে যে চিকিৎসার অনেক বেশি ব্যয়বহুল হয়ে গেছে, অনেক বেশি খরচা সাপেক্ষ হয়ে গেছে। তো এখন যে কোনো চিকিৎসাতেই অনেক টাকা পয়সার প্রয়োজন। তো আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা সমগ্র ভারতবাসীরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের জন্য একটা সুন্দর স্কিম, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা ABPMJ, অটল বিহারী বাজপেয়ী প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা, যেটা 2023 সালে 23 অক্টোবর চালু হয়েছে। সেটা একটা নিঃসন্দেহে একটা 2023 সালে নয়, 2019 সালে, এটা বিশাল বড় প্রাপ্তি। তো সেখানে আপনারা জানেন, বা দর্শক শ্রোতা যারা শুনছেন, আপনারা সবাই জানেন যে একটি পরিবারের জন্য 5 লাখ টাকা বছরে দেওয়া আছে, এবং প্রতি বছর সেটা রিনিউ করে 5 লাখ টাকা করে হচ্ছে। তো পরিবারের জনসংখ্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, 5 জনের মতো হয়ে যাচ্ছে, সবাই হচ্ছে, যার প্রয়োজন হচ্ছে সেখানে 2জন থাকলেও সেই 5 লাখই পাবে, 5 জন থাকলেও 5 লাখই পাবে, তাই হবে। সবাই তো আর অসুস্থ হন না, যিনি হচ্ছেন ওনার জন্য সেটা কাজে লাগছে। তো এখানে 1 বছরের মধ্যে এই টাকাটা খরচ করা যাবে। এবার এমপ্যানেলড হসপিটাল যেখানে আপনি করাতে পারবেন সেগুলিকে বলা হয় এমপ্যানেলড হসপিটাল। তো এমপ্যানেলড হসপিটাল যেমন সরকারি আছে,
সেই ক্ষেত্রে বেসরকারিও আছে। তো বেসরকারি হসপিটালে হয় কি, এটা একটা প্যাকেজ আছে। সে ধরুন কারোর জ্বর বা এমন কোনো হলো যে একদিন হসপিটালে থাকতে হচ্ছে বা দুদিন হসপিটালে থাকতে হচ্ছে, তাহলে সেটা ডে কেয়ার হিসাবে গণ্য হবে। সেখানে আপনি 2200 টাকা একটা অ্যামাউন্ট হসপিটাল পাবে। তো গভর্নমেন্ট হসপিটালের ক্ষেত্রে তো খুবই কোনো অসুবিধা নেই, সেটা গভর্নমেন্ট এমনিতেও জনগণের জন্য করছে। এটা একটা কল্যাণকারী সংস্থা, যেগুলো বলা হয় সার্ভিস, হেলথ সার্ভিস বলা হয় ডিপার্টমেন্টটাকে। তো নন গভর্নমেন্টের ক্ষেত্রেও যথেষ্ট 2200 টাকা একটা মানুষের সাধারণ কিছু ওষুধপত্র লাগলো, একদিন থাকলো বা দুদিন 3 দিন থাকলো, এই অ্যামাউন্টটা পেয়ে যাবে। এবার ধরুন স্পেসিফিক ডায়াগনোসিস হলো, যে ধরুন আমি একটা কমন কথাই বলি, কারো ধরুন গলব্লাডার স্টোন হলো। তো গলব্লাডার স্টোন হলে ওনার যে ট্রিটমেন্ট, সেখানে অপারেশন লাগলো, এটার জন্য একটা প্যাকেজ আছে, সে 22,000 টাকা বা এমন একটা প্যাকেজ আছে। নির্দিষ্ট প্যাকেজ আছে যে একটা গলব্লাডার স্টোন হলো, তো ওখানে অপারেশন সহ সব মিলিয়ে আয়ুষ্মান ভারতে যখন রেজিস্ট্রি হবে যে এমপ্যানেলড হসপিটাল, এটার জন্য ক্লেমটা যখন সেটেল হবে 22,000 টাকা এমপ্যানেলড হসপিটাল পাবে। আচ্ছা, এবার সরকারি হাসপাতাল যখন হচ্ছে, তো সরকার একজন মানুষের চিকিৎসা নর্মালি বিনামূল্যেই হয়। তো এই কার্ডটা থাকাতে সে পেশেন্ট পার্টির খরচ যেটাই হবে সেটা পুরোটাই ক্যাশলেস হবে। ও কোনো জিনিসই মার্কেট থেকে কিনতে হবে না, পুরোটাই হসপিটাল ওর জন্য সাপ্লাই করবে। কিভাবে পাবে, কোথায় পাবে? সেটাই বলছি, হসপিটাল স্টোরেই থাকার কথা, রাখার কথা। কিন্তু আমি জিবি হাসপাতালের প্রসঙ্গেই আসি, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আমি ছিলাম, এখন ডক্টর বিধান আছেন, উনি যেটা এখন কিডনি ট্রান্সপ্লান্ট সম্পর্কে বলছিলেন। তো যেটা যখন আমরা ভাবলাম যে সমস্ত ওষুধপত্রগুলি আমাদের স্টোরে রাখা সবসময় সম্ভব নয়, কারণ এটা একটা টার্সিয়ারি কেয়ার সেন্টার হসপিটাল, ত্রিপুরার সবচেয়ে বড় হসপিটাল, একমাত্র মেডিকেল, সরকারি মেডিকেল কলেজ হসপিটাল। আর এখানে যে বললো 27টা ডিপার্টমেন্ট, ইনক্লুডিং এট প্রেজেন্ট 9-10টা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট ফাংশনাল, আরও কতগুলির স্যাংশন হয়ে গেছে, লোকজন এখনও আসেনি, এর মধ্যে এসে যাবে, এসে গেলে ওনারাও চালু হবেন। তো অনেক রকমের জিনিস আমাদের স্টক করতে হয়, যেটা স্টোরেজের পক্ষেও মুশকিল, তারপরে প্রকিউরমেন্টের পক্ষেও মুশকিল। সেজন্য 2022-এ গভর্নমেন্টের ডিসিশন নিয়ে আমরা একটা টেন্ডারের মাধ্যমে, তখনকার সময় যেহেতু আমিও ছিলাম তখন, একটা টেন্ডারের মাধ্যমে একটা ফার্মেসিকে আমরা ওখানে দিয়েছি। তো যাদের সঙ্গে আমাদের চুক্তি ছিল যে ওষুধগুলি আমাদের স্টোরে যেগুলি আছে তো আছে, যেগুলি স্টোরে নেই, যারা আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি, সঙ্গে আরেকটা কথাও বলি, সরকার শুধু আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি নয়, যারা বিপিএল আওতাভুক্ত তাদের জন্যও কিন্তু করেন, যদিও বেশিরভাগ মানুষ এখন আয়ুষ্মান ভারতেরই বেনিফিশিয়ারি। যদি পিএমজিওয়াই যাদের নেই, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা স্কিম এখানে লঞ্চ করেছেন, সেটা হলো সিএমজেওয়াই, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো ত্রিপুরা রাজ্যের প্রায় সব মানুষ এই দুটোর মধ্যে কোনো না কোনোটার সঙ্গে যুক্ত এমপ্যানেল। আর যারা নেই তারা হয়তো অন্যভাবে রিইম্বার্সমেন্ট পান, গভর্নমেন্ট এমপ্লয়ি বা অন্য কেউ, সেই জন্য ওনারা করান না বা করাচ্ছেন না। গভর্নমেন্ট এমপ্লয়ি ইচ্ছা করলে সেই স্কিমটার মধ্যে হ্যাঁ করতে পারেন, কিন্তু করেন না, কারণ হলো ওই আউটডোরের যে বেনিফিটটা, আয়ুষ্মান ভারত অনলি এডমিটেড পেশেন্টের জন্য। সেটাই জানতে চাইছিলাম, সেটা শুধুমাত্র এডমিটেড পেশেন্টের জন্য। তো আউটডোরে যারা অফিসার, যারা রিইম্বার্সমেন্ট পান, ওনারা তো আউটডোরের বেনিফিটটাও পান, সেই জন্য ওনারা হয়তো সেই স্কিমটার আওতায় যেতে চান না, ওটা একটা ইস্যু আছে। তো আয়ুষ্মান ভারতে সমস্তগুলি ফ্রি হচ্ছে, এটা শুধু জিবি হাসপাতাল বলে কথা নয়, ত্রিপুরা রাজ্যের প্রায় সমস্ত সরকারি হাসপাতালই হচ্ছে। ইন এডিশন নন গভর্নমেন্ট হসপিটালও কিছু কিছু রোগের জন্য এক একটা হসপিটালও এমপ্যানেলড। আমাদের অন্য হসপিটাল নন গভর্নমেন্ট যেগুলি আছে, ইনক্লুডিং মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ, সেগুলির মধ্যেও সেটা এমপ্যানেলড। আর কিডনি ট্রান্সপ্লান্টের কথা যেটা MS স্যার বলছিলেন, সেখানে হলো কি, আমরা যখন এটা 2024 সালে প্রথম কেস 8 জুলাই 2024 সালে যখন করি, সিজা হসপিটালের সঙ্গে
মুভ করে, এটা করতেই হয়। আমাদের যদি কম্পিটেন্ট বা এফিশিয়েন্ট লোকও থাকে, এটা কিন্তু শুরুতে নিজেরা করা যাবে না। তখন এটা সাহায্য প্রয়োজন করতে গেলে কারোর মেন্টরশিপের আন্ডারেই করতে লাগবে। তো একটা হসপিটালকে বেছে নিতে হয়। তো আমাদের কাছাকাছি যেহেতু, এবং আমরা অনেকেই সেই কলেজের স্টুডেন্ট, আর সিজা হসপিটালে উনি আমাদের শিক্ষকও, উনি আমাদের টিচার ছিলেন। এইভাবে বিভিন্ন ইয়েতে বিভিন্ন কিছু বিবেচনা করে এবং খুব কম খরচায় ওনাদের সঙ্গেই আমরা করেছি। তো সেটা হলো কি, যখন এখানে শুরু করতে হচ্ছে, তখন এটাকে ফ্রি রাখা হয়েছে। তো আয়ুষ্মান ভারতেও কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট ইনক্লুডেড, এটারও একটা প্যাকেজ আছে। তবে আমাদের এখানে জিবি হাসপাতালে যে খরচটা হয়, সেটা আয়ুষ্মান ভারতে মেলে না, কারণ অনেকগুলি টেস্ট করতে হয়। যে প্রি ট্রান্সপ্লান্ট টেস্ট দুজনেরই, এটা ডোনার রিসিপিয়েন্ট দুজনেরই অনেকগুলি টেস্ট, সেই টেস্টগুলি আমাদের জিবি হাসপাতালে হয় না মানে কি, এগুলি ইচ্ছা করলে এই ইনফ্রাস্ট্রাকচার জিবি হাসপাতাল তৈরি করা যায়, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যেই খরচাটা হবে আর যেই পরিমাণে টেস্ট হবে, সে বছরে আমার কতটা ট্রান্সপ্লান্ট হবে, আর আমি এত কোটি কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, তো সেগুলি করে এটা না করে প্রাইভেট সেক্টর থেকে আমরা যদি করিয়ে আনি, অনেক কম খরচায় হয়। আপাতত সেভাবে চলছে। ভবিষ্যতে টেস্ট বাড়লে হয়তো সেটা হবে, ভবিষ্যতে হয়তো নিজেদের আওতায় চলে আসবে। বিধান স্যারের কাছে যাব, আমাদের সময়ও প্রায় শেষের দিকে। এই যে জানুয়ারি মাসে আমরা 12টার মতো সুপার স্পেশালিটি উইংস পাবো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি কোনো সাকসেস স্টোরি যেটা বলতে চাইবেন আজকে আমাদের দর্শকদের সামনে। আমাদের অ্যাকচুয়ালি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি বা নর্মাল সাকসেস স্টোরি, তো আপনারা যদি পত্রপত্রিকা দেখেন, ডেইলি কোনো না কোনো সাকসেস স্টোরি বেরোচ্ছে। কার্ডিওলজি বা কিডনির তো সাকসেস স্টোরি দেখেছি, এর বাইরে যেমন গত পরশুদিন একটা পেশেন্ট এসেছিল, এটাকে মানে মেডিকেলের ভাষায় বলে যে অ্যাম্বোলিজম নিয়ে এসেছিল, এবং ওইটা যদি কনস্ট্যান্টলি মানে ইনস্ট্যান্টলি যদি ওইটা না করা যায়, তাহলে অনলি ডেথ, নাথিং ক্যান সেভ। তো আমাদের ইমার্জেন্সি মেডিসিন একটা নতুন বিভাগ হয়েছে, এটাও একটা সেপারেট ডিপার্টমেন্ট। ওইখানে যিনি আছেন বা যারা ছিলেন, তারা ওই সময় তারা খুব তৎপরতার সাথে এটা করে। এটা অ্যাকচুয়ালি সার্ভাইভাল রেট খুবই কম। একবার যদি আপনার কার্ডিয়াক এম্বোলিজম হয়, তাহলে না বাঁচার চান্সটাই বেশি। তো এটা একটা হিউজ সাকসেস যে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে উনি সুস্থ হয়ে এখন বাড়ি চলে গেছেন। তাছাড়া কিছুদিন আগে আপনার পত্রপত্রিকায় দেখে থাকবেন, আমাদের সিটিপিএস ডিপার্টমেন্টে একটা কার্ডিয়াক টিউমার অপারেশন হয়েছে একটা বাচ্চার মধ্যে। সিটিপিএস মানে আমাদের যেমন কার্ডিওলজি মেডিসিন ব্রাঞ্চটা হার্টের, আর ওইটার যে সার্জারির ব্রাঞ্চটা ওইটা সিটিপিএস আমরা এটাকে বলি, কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জারি, সিটিবিএস সংক্ষেপে বলা হয়। তো ওইটাও আমাদের সুপার স্পেশালি দীর্ঘদিন ধরে চলছে। এখন যেটা সরকার যেটা প্ল্যান করেছেন, যে আমাদের একটা অলরেডি ক্যাথ ল্যাব আছে, যেটার মধ্যে আমরা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এগুলি করি। এটা সিটিবিএস ডিপার্টমেন্টে মানে পুরনো NTH1 বিল্ডিংয়ে আছে। এখন আরেকটা নতুন ক্যাথ ল্যাব কিনা হচ্ছে, যেহেতু আমাদের পেশেন্ট, এটা অলরেডি টেন্ডার প্রসেস হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে কিছুদিনের মধ্যে, এবং বসানো শুরু হয়ে গেছে এটা NTH2-তে। যখন এটা বসে যাবে, তখন ওইখানে মানে আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্টেও এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, ইমার্জেন্সি সব কিছু করা যাবে। এবং এটা মানে যেটা আমাদের আগে ছিল ওটার থেকে আরও মডার্ন সিস্টেমটা। তো ওইটা হয়ে গেলে আমার মনে হয় রাজ্যবাসীর জন্য একটা বিরাট সুখবর হবে, যে অ্যাটলিস্ট কার্ডিয়াক বা হার্ট রিলেটেড ব্যাপারে আমাদের মনে হয় আর বাইরে যেতে হবে না, আমরা সব কিছু এখানেই করতে পারবো। আমাদের ইউরোলজি, নেফ্রোলজি যেটা, ওটার মধ্যে আমাদের রিসেন্টলি, ওটা তো আপনারা শুনলেনই, এবং গ্যাস্ট্রোএন্টারোলজি শুরু হয়েছে এখানে। ফর দি ফার্স্ট টাইম ওইখানে মানে ইন্টেস্টাইনকে কেটে নিয়ে গিয়ে আমাদের লেরিংসে ওরা অ্যানাস্টোমোসিস করেছে। এই ধরনের রেয়ার সার্জারি মানে নর্থ ইস্টের মধ্যেই বোধহয় এটা ফার্স্ট। তো এরকম সাকসেস স্টোরি আমি যদি বলতে থাকি, অনেক কিছু আছে। একটা লেস দেন 1 কেজি একটা বাচ্চা হয়েছিল পেডিয়াট্রিক্সে, 600 গ্রামের মতো। মানে এটা তো একটা এতটুকু একটা বাচ্চা, ওকে দীর্ঘদিন ওইখানে রেখে ওকে পরিচর্যা করে সব কিছু করে, সব ইনভেস্টিগেশন, খাবার দাবার সব কিছু করে, ওইখান থেকে ভালো করে আমাদের যারা পেডিয়াট্রিশিয়ান আছেন ওই ডিপার্টমেন্ট, ওদেরকে বাড়ি পাঠিয়েছেন। তো সাকসেস স্টোরি অনেক কিছুই আছে, কিন্তু এই কথা হচ্ছে না যে আপনি 1000 কাজ করলে একটা ভুল হয়ে গেলে ওটাই মানে হয়ে যায়। আরেকটা জিনিস যেটা প্রবলেম হচ্ছে, রিসেন্টলি আমরা অনেক পত্রপত্রিকায় দেখি যে বলা হয় যে আমাদের যে সমস্ত স্টাফেরা আছেন তারা অনেক সময় করেন না,
ঠিক মতো কথা বা Communicate করা। মানে কমিউনিকেশন স্কিলটা আমাদের কম আছে। এটার জন্য রাজ্য সরকার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সাথে একটা মৌস্বাক্ষর করেছে। আচ্ছা। এবং আমাদের মুখ্যমন্ত্রীও বারবার বলেন যে আমাদের এত সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট আছে, আমাদের এত কোয়ালিফাইড ডক্টর আছে, নার্সেস আছে, কিন্তু কোথাও যেন একটা গ্যাপ দেখতে পাচ্ছি। গ্যাপটা তো কোথায়? ওটা ওনার ইয়েতেই এইমসের সাথে আমরা একটা মৌস্বাক্ষর করেছি। এখন ওদের সাথে আমাদের তথ্যের আদান প্রদান চলছে, মানে আমাদের কি আছে, কি করলে পর ঠিক হয়। অলরেডি এইমস থেকে এইমসের ডাইরেক্টরের নেতৃত্বে একটা টিম ভিজিট করে গেছেন, তখন আমাদের শঙ্কর স্যারই এমএস ছিলেন। তো এখন আমরা ওইটা ফলো আপ করছি। কিছুদিনের মধ্যে আইদার ওরা আমাদেরকে ট্রেনিংয়ে আসবেন বা আমরা ওইখানে যাব, গিয়ে ট্রেনিং নেব, এবং গ্র্যাজুয়ালি আমার মনে হয় কিছুদিন পর ওই ব্যবস্থাটাও, যেখানে সবার একটা ক্ষোভ আছে এবং আমরাও বুঝতে পারছি কিছু হেলথ একটা কেয়ারের গ্যাপ সঙ্গে আছে। পেশেন্টদের যে গ্যাপটা, হ্যাঁ, ওই সেটাও গ্যাপটা কোথাও- আগামী কিছুদিনের মধ্যেই আমরা হয়তো দেখব যে খুব সাফল্যের সঙ্গে হয়তো আগামী খুব কিছুদিন না বললে, মানে চেষ্টার ত্রুটি থাকছে না। এটা সরকারের তরফ থেকেও চেষ্টা আছে, আমাদের তরফ থেকেও চেষ্টা আছে। আমরা এটার উপর খুব সিনসিয়ারলি কাজ করছি। তো হতে পারে যে কিছুদিনের মধ্যেই হয়তো এই ক্ষেত্রেও আমরা ইমপ্রুভমেন্ট করতে পারবো। করলে পর আমার বিশ্বাস যে স্বাস্থ্য পরিষেবায় অনেক কিছু আমাদের পরিবর্তন হয়ে যাবে। স্যার, আমাদের সময় খুব শেষের পথে, বিধান স্যারের কাছেও আসবো। আপনার কাছে একেবারে ছোট্ট করে খুব 1-2 মিনিটের মধ্যে যদি বলেন যে কি সাকসেস স্টোরি কি কিছু রয়েছে পশ্চিম জেলায়, আর কি মেসেজ দিতে চাইবেন আজকে এই টকশোর মাধ্যমে রাজ্যের মানুষের জন্য? দেখুন, সাকসেস পশ্চিম জেলার বললে যারা পশ্চিম জেলায় কাজ করেছেন, আমি তো জানেন মাত্র 1 মাসও হয়নি। পশ্চিম জেলাতে সবই পশ্চিম জেলা সব মিলিয়ে এজেন্সিটাও তো পশ্চিম জেলার স্বাস্থ্য পরিষেবার একটা মূল পার্ট। তো মাত্র এখনো 1 মাসও হয়নি, জয়েন করেছি। সবাই মিলে কাজ করছে অনেকগুলি। দেখুন, পশ্চিম জেলা প্রকৃতপক্ষে ত্রিপুরার হেলথ সার্ভিসের মুখ কিন্তু এখানেই। কেন বলছি? ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 4 ভাগের 1 ভাগ মানুষ কিন্তু এখানেই। আর এখানে 23টি হেলথ ইনস্টিটিউশন, যেমন ধরুন শুধু পশ্চিম জেলা না, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বলা হচ্ছে। না, আমি মানে পশ্চিম জেলার আন্ডারে স্বাস্থ্য পরিকাঠামো, যে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হিসেবে আমরা চিনি। হ্যাঁ, সেটা তো জিবি হাসপাতালকে আমরা বলতেই হবে। আর জিবি হাসপাতালের এ সম্পর্কে তো শুনলেন। আর প্রত্যেক দিন জিবি হাসপাতালে কিছু না কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। জিবি হাসপাতালে প্রত্যেকেই, উনি এমএস স্যার যেভাবে বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীও, মাননীয় স্বাস্থ্য সচিব বলুন, এবং জিবি হাসপাতালের কর্তৃপক্ষ যারা আছেন, এবং কর্তৃপক্ষ ছাড়াও যারা জিবি হাসপাতালে কাজ করছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের এইচওডিরা বা অন্যান্য স্টাফরা, প্রত্যেকেই চেষ্টা করছেন। কোথাও কোথাও যেগুলি প্রবলেম আছে, যেগুলি নিয়ে মিডিয়াতে আলোচনা হয়, কথাবার্তা হয়, সেগুলি সংশোধনের জন্য সবসময় একটা চেষ্টা চলছে। মানুষের যেমন আছে না, একটা প্রফেশনাল যে অ্যাপ্রোচ, সেটা হয়তো আমাদের কর্মীদের মধ্যে অনেকেরই হয়তো সেই ব্যাপারটা নেই। আপনি একটা কর্পোরেট হসপিটালে গেলে যে ধরনের অ্যাপ্রোচ হবে ওখানকার কর্মীদের, ওখানকার স্টাফদের, সেই অ্যাপ্রোচটা হয়তো আমাদের নেই। কিন্তু আন্তরিকতার কিন্তু কোনো নেই। বলা হয় না, আমি কথাটা সুন্দর করে হয়তো গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আমার সেই ইন্টেনশনও নেই যে আপনাকে হার্ট করা। তো আমাদের অবস্থাটা অনেকটা এমন। জিবি হাসপাতালে আমি তো অনেকদিন কাজ করেছি, উনি আমার থেকে আরও বেশি দিন কাজ করছেন, 2009 থেকে, আমি 2016 থেকে কাজ করেছি কিছুদিন। আমরা দেখেছি ওনারা বাই হার্ট ভালোর জন্যই করেন, হয়তো বাইরের এক্সপ্রেশনটা হয়তো ঠিক মানুষের এক্সপেকটেশন মতো হয় না, সেটা হয়তো কোথাও কোথাও হচ্ছে। আর সেটা তো বিধান স্যার বললেনই। আর সার্বিক পশ্চিম জেলা সম্পর্কে বললে, দেখুন, পশ্চিম জেলাতে আমাদের 3টি সিএসসি, 13টি পিএসসি, 7টি আরবান হেলথ প্রাইমারি হেলথ সেন্টার, 199টি আপনার আয়ুষ্মান আরোগ্য মন্দির, এছাড়া আরও 45টা হওয়ার দরকার। আমাদের 237টার মতো আছে, ভিলেজ কমিটি, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি ওয়ার্ড, এগুলি আছে। প্রত্যেকটা ওয়ার্ডে একটা একটা হেলথ সাবসেন্টার বা আয়ুষ্মান আরোগ্য মন্দির থাকার কথা। সেগুলি করার আমরা চেষ্টা করছি। তারপরে যেহেতু এখানকার লোকসংখ্যাও বেশি, স্বল্প জায়গার মধ্যে এত লোকসংখ্যা, আর একটা ইন্টারেস্টিং জিনিস কি, এখানে 3টি সাব ডিভিশন পশ্চিম জেলার আন্ডারে, এবং একটি সাব ডিভিশনেও কোথাও কিন্তু এসডিএমও নেই। তো সেই যে ডিস্ট্রিবিউশনটা, আমি
গভর্নমেন্টের কাছে প্রপোজাল রাখবো যে এগুলিকে সাব ডিভিশনগুলির মধ্যে অ্যাটলিস্ট সাব ডিভিশনাল মেডিকেল অফিসার হিসাবে দেওয়ার জন্য। তাহলে কাজটা আমরা আরও বেশি করতে পারবো। অ্যাকচুয়ালি স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে গেলে শুধু চিকিৎসক দিয়ে হবে না বা স্বাস্থ্য দপ্তর দিয়ে হবে না, প্রশাসনিক অন্যান্য যে ব্যবস্থাপনা গোটা এখানে পরিকাঠামোটাকে প্রতিটি চালানোর জন্য। মানুষেরই পার্টিসিপেশন দরকার, প্রতিটি মানুষের পার্টিসিপেশন দরকার, প্রতিটি জনপ্রতিনিধিদের পার্টিসিপেশন দরকার, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দরকার, বিভিন্ন ডিপার্টমেন্টের দরকার। দেখুন আজকে আমরা কিছুদিন আগে করলাম পালস পোলিও, তো পালস পোলিও কি শুধু একা আমরা করতে পেরেছি? মাননীয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মাননীয় ডিএম স্যাররা অ্যাক্টিভলি হেল্প করেছেন, ন্যাশনাল হেলথ মিশন যেটা এমডি এনএইচএম যেটাকে আমরা বলি এমডি এনএইচএম হেল্প করেছেন, তারপরে বাড়ি বাড়ি যে আমরা কাজ করেছি, প্রতিটি বাড়ির মানুষ যদি না আসে এগিয়ে আমরা কি করে করতে পারতাম? যদি জনপ্রতিনিধিরা এগিয়ে না আসতেন আমরা কি করে করতে পারতাম? তো প্রত্যেকের পার্টিসিপেশন দরকার আছে, তাহলেই সুস্থভাবে সবাইকে আমরা রাখতে পারবো, আদারওয়াইজ নট। খুব সুন্দর করে শঙ্কর স্যার বললেন আসলে প্রত্যেকের সেখানে অংশগ্রহণ প্রয়োজন, তাহলেই আমরা সুস্থভাবে সবাইকে রাখতে পারবো। বিধান স্যার আপনার কাছে যাব, আমাদের সময় একদম শেষ, কি মেসেজ দিতে চাইবেন? একটাই মেসেজ দেবো, আপনারা জানেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্রতিদিন প্রায় 2000 লোক আসেন ওপিডিতে, যার ফলে অনেকেরই অভিযোগ থাকে যে এখানে লম্বা লাইন হয়ে যায়, টিকিট নিতে পারছেন না। তো আমাদের রিসেন্টলি একটা স্ক্যান অ্যান্ড শেয়ার আছে, আপনারা স্ক্যান অ্যান্ড শেয়ার করুন, টোকেন নাম্বার দিন, কোনো লাইনে দাঁড়াতে হবে না, ইমিডিয়েটলি আপনারা টিকিট পেয়ে যাবেন। আরেকটা কথা আমি বলবো যে অনেকেই অভিযোগ করছেন যে হসপিটালে এসে এই পরিষেবা পাচ্ছেন না, সেই পরিষেবা হয়তো অনেক কিছু আমাদের কাছে পৌঁছায়ও না বা আমাদের প্রশাসনের কাছে পৌঁছায় না। আমরা জায়গায় জায়গায় সাজেশন বক্স লাগিয়ে দিয়েছি এবং শুধু এমএসকে অ্যাড্রেস করে আপনি বাংলা, হিন্দি, ইংলিশ যে ভাষায় মনে করেন ওইটা বক্সে ড্রপ করে দেবেন। প্রতি সপ্তাহে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আমরা ওইটা দেখব এবং যেগুলি সলিউশনের আমরা অবশ্যই সলভ করব। আমাদের বেসিক উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য পরিষেবা এটাকে সবার কাছে নিয়ে যাওয়া এবং সেই প্রান্তিক লোক অবধি পৌঁছে দেওয়া। এজিএমসির তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি দেখেন তো অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। একদম, ত্রুটি বিচ্যুতি তো থাকবেই, তারপরেও আসল কথা হচ্ছে চেষ্টা। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং পশ্চিম জেলার যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে সার্বিকভাবে তাদের চেষ্টা কিন্তু একটাই, প্রান্তিক মানুষের কাছে সেই স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেওয়া। তবে খুব সুন্দর করে বিধান স্যার এবং শঙ্কর স্যার যে কথাটা বললেন, আসলে প্রত্যেকের অংশগ্রহণেই বোধহয় আমরা একটা সুস্থ জেলা বা সুস্থ পরিবেশ পাবো। আজকের মতো আমাদের বিকাশের গতি অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিবিপি হাসপাতাল এবং পশ্চিম জেলার স্বাস্থ্য পরিষেবার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনারা অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে সেখানে দ্বিধায় ছিলেন, কোথায় যাবেন, কি করবেন, সার্বিক প্রশ্নের উত্তর কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা পেয়ে গেছেন। আজকের মতো এখানেই শেষ করব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডিডি ত্রিপুরার দর্শকদের জন্য তুলে ধরার জন্য। প্রত্যেকে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।